আমরা তো দীর্ঘ সময় হামনাত ইসলামী সঙ্গীত শুনলাম, এবার একটি কবিতা শুনি, কি বলেন? হ্যাঁ, তো আমাদের দেশে বিখ্যাত একজন কবি ছিলেন, যিনি তার কবিতার মধ্যে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যগুলা খুব সুন্দরভাবে ফুটাই তুলতেন। তো তাকে আমরা পল্লী কবি বলি। বলেন তো তার নাম কি? পল্লী কবি জসিমউদ্দিন বিখ্যাত হয়েছিলেন যে কবিতাটা লিখে, সেটা হলো কবর কবিতা। তো কবর কবিতা মূলত একটা ইমোশনাল কবিতা, দুঃখের কবিতা। একজন দাদা তার নাতির হাত ধরে ধরে পরিচয় করা দেয়, এটা তোমার দাদির কবর, এটা বাবার কবর, এটা মায়ের কবর। তো মূল কবর কবিতাটা যদি আপনারা আবৃত্তি শোনেন, আপনাদের চোখে পানি চলে আসবে, অথবা আপনি নিজেও যদি পড়েন, পড়লে চোখে পানি চলে আসবে। একটা ইমোশনাল কবিতা, যেহেতু এটা একটা আনন্দের মজলিস, আমি চাই না আপনারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যান। আমি এই কবিতাটা দিয়ে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এক জায়গায় কবর কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হচ্ছে, যে এই কবিতাটা যে যত সুন্দর করে আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো বিচারকরা পাশে এরকম চেয়ার টেবিল নিয়ে বসা, একজন একজন করে প্রতিযোগী আসছে, আবৃত্তি করছে, চলে যাচ্ছে। তো প্রথমে যে প্রতিযোগী আসলো, তার আবৃত্তি অনেক সুন্দর ছিল, সে আবৃত্তি করছে এইভাবে: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এই কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত শত। জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করছে, অনেক নাম্বার পাইছে, সবাই মাশাআল্লাহ মারহাবা দিছে। তো সে যাওয়ার পরে আসলে একজন নেতা, কিছু পাতি নেতা থাকে না সমাজে, সব জায়গায় একটু নেতাগিরি দেখায়। তো এরকম একটা নেতা আসছে যে দেখি আমার কেমন চর্চা আছে, আমিও তো ছোটকালে আবৃত্তি করছি। তো নেতারা তো নেতার মধ্যে একটা ভাবসাব নিয়ে আসে, তো ওই নেতাও আসছে এইভাবে। তো নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস, তো ওই নেতার আবৃত্তিটাও ছিল একটু গরম গরম। তার আবৃত্তি ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দৌড় মারছে, বিচারকরাও খাতা কলম ঠিক বলাই গেছে, তাদেরকে বোঝাই শুনে আনা হয়েছে। তারপরে পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে, তখন আর একজন প্রতিযোগী আসছে। এরপরে যে প্রতিযোগী আসছে, সে আবার আমাদের ওই হিফজখানায় কিছু পোলাপান থাকে, খুব লাজুক, লজ্জায় কারোর সামনে কিছু বলতে চায় না, তাই না? কিছু হিফজখানার ছেলেরা আছে এত লাজুক, মেয়েদের থেকে লজ্জা বেশি। বাড়িতে গেলে বাবা মা এত রিকোয়েস্ট করে যে মাদ্রাসায় কি শিখলে একটু শোনাও, ও শরম বলতেই পারে না। এরকম লাজুক একটা ছেলেকে জোর করে তুলে দিছে যে তুমি একটু আবৃত্তি শোনাও। ও মঞ্চে উঠে মানুষজন দেখে তোর লজ্জায় ওর অবস্থা শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর এইখানে তো দাদির, তো তো বেশি লজ্জা পাচ্ছে, ওকে নিয়ে গেল যে থাক, তোমার আবৃত্তি করার দরকার নাই। এরপরে আসছে ওই কিন্ডার গার্ডেনের কিছু পোলাপান, নুরানির কিছু ছেলে যারা আবাসিক থাকে, এরা দেখা যায় সবসময় কান্দে, পড়ার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে, খেলার সময় কান্দে। তো এর যখন জিজ্ঞেস করা যে তুমি কান্দে কেন, বলে আমার দাদির কথা মনে পড়ে গেছে, মানে দাদি খুব আদর করে। তো তো এরকম একটা বাচ্চাকে যখন দিছে যে তুমি একটু আবৃত্তি করো, এমনি তো দাদির কথা, দাদির খবরের কথা শুনে দাদির কথা মনে পড়ে গেছে, আগেই কান্দা শুরু করে দিচ্ছে। তো একটু বেশি ইমোশনাল মানুষ, তার আবৃত্তির ঢং ছিল এরকম: এইখানে তোর দাদির কবর, ও দাদি। তোর বেশি ইমোশনাল হয়ে গেছে, ওর কোলে গেলে নিয়ে গেছে, তোর বেশি ইমোশনাল হয়ে গেছে, এর দিয়ে হবে না। এরপরে ওর দাদা আসছে, মুরব্বী মানুষ, পান খেতে খেতে আসছে। সে চিন্তা করলে আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো মুরব্বীর আবৃত্তির ঢং ছিল এরকম: কবর
জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। ওই ডালিম গাছের তলে 30 বছর আর 30 বছর বিজয় তুই নয়নি চলে। তো মুরব্বীরাও ধরে নিয়ে গেল যে আপনি তো অনেক ইমোশনাল হয়ে গেছেন, থাক, খারাপ বৃদ্ধি করার দরকার নাই। এরপরে আসছে আর একটা ছেলে, একটু তোতলা টাইপের, কথা বেরোতে একটু সময় লাগে। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। ওই ডালিম গাছের মানে সে আর সামনে যাইতে পারতেছে না, তলে যায় আটকে গেছে। তাকে বলে যে থাক, তোর আর আবৃত্তি করা লাগবে না, সারা রাত শেষ হয়ে যাবে, তোর আবৃত্তি শেষ হবে না। তো তাকেও নিয়ে গেল। এরপরে আসলো কিছু যুবক, মানে শীতকাল আসলে আমাদের কিছু যুবক ঘরে গোসল করে না ঠিক মতো, ঠিক না? তো তাদের গায়ে আবার একটু চুলকানি ওঠে, এরকম একটা চুলকানি রোগী আসছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাইতেছি 2 নয়নের জলে। তো তারাও নিয়ে গেল যে তুই তো কাপড় চুরি হয়ে যাবি একটু পরে, তোর আবৃত্তি করার দরকার নাই। তো সেও চলে গেল। এরপরে আসলে আরেকজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসছে, আমাদের এই ধরনের বড় সড়ো অনুষ্ঠান হলে আশপাশে অনেক ফুচকা চটপটির দোকান ওঠে, সে একটু ঝাল টাল দিয়ে অতিরিক্ত ফুচকা খাইছে, তো ডায়রিয়া হয়ে গেছে আর কি, ডায়রিয়ার রোগী। তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। ওই ডালিম গাছের তলে 30 বছর, মানে ওর তো অবস্থা খারাপ, তাড়াতাড়ি নিয়ে গেছে, তুই তো স্টেজ নষ্ট করে ফেলবি, তোর আর আবৃত্তি করার দরকার নেই। তো সেও চলে গেল। এরপরে আসছে আর একজন আনকমন প্রতিযোগী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন আশরাফুল মাখলুকাত, মানুষ হিসেবে। মানুষকে 2টা ভাগে ভাগ করছেন, পুরুষ এবং নারী। তো মাঝে আবার আর একটা জাতি আছে, তারা পুরুষও না নারীও না, তাই না? তাদের কথা বলার ঢঙও কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীদের মতো। এই পাবলিক একটা আসছে যে সেই জিনিসগুলো আমিও তো আগে আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ, এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাই।